রোজগার নেই, খাবার ফুরিয়ে যায়, বাড়ি পৌঁছতে হবে যেভাবেই হোক। মরে গেলে যাবে রাষ্ট্রের নেই দায়, প্রধানমন্ত্রী টুইটে দেবেন শোক। রোজগার নেই, খাবার ফুরিয়ে যায়, বাড়ি পৌঁছতে হবে যেভাবেই হোক। মরে গেলে যাবে রাষ্ট্রের নেই দায়, প্রধানমন্ত্রী টুইটে দেবেন শোক। আমাদেরও ফেসবুকে বুকে ফাটে, কুমিরেরা কাঁদে টিভিতে ঘন্টা খানেক। হাজার বছর ওরা শুধু পথ হাঁটে, ফিরে পেতে দেশে দিন খায় দিন আনে। আমাদের ফেসবুকে বুক ফাটে, কুমিরেরা কাঁদে টিভিতে ঘন্টা খানেক। হাজার বছর ওরা শুধু পথ হাঁটে, ফিরে পেতে দেশে দিন খায় দিন আনে। হাজার বছর জীবনের সন্ধানে পুরা ভুখা পথ হাঁটে, দিন খায় দিন আনে, দিন আনে, দিন আনে। বাকি যারা উপস্থিত হয়েছেন বন্ধের দিনে, তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এই জন্য নয় যে আমি খুব ভালো বক্তা, আবার এমনও নয় যে আমার বলার কিছু নেই। এখানে হাজির হয়েছি দুজন ব্যক্তির আমন্ত্রণ উপেক্ষা করতে না পারার, বা একজন হচ্ছেন সুশান্ত কর, যাকে হয়তো প্রথমবার আমি কিছুটা নিমরাজি ছিলাম অনুরোধে, কিন্তু আর যার ডাকে বা আমন্ত্রণটাকে নাকচ করবার দুঃসাহস আমার হয়নি বা হবে না, তিনি হচ্ছেন সুজয় দা। তো আরেকটা কারণে আমি উজানকে কৃতজ্ঞতা জানাই, যে উজানের কাজকর্ম সম্পর্কে কিছুটা খবর আমি রাখি বা পাই। উজান যে সত্যি সত্যি বা প্রকৃত অর্থে উজানে নৌকো বাইছে, এটা কিন্তু তার সমস্ত কাজে কর্মে প্রতিফলিত। এটা খুব সহজ কাজ নয়। আরেকটা কারণে আজকে আমার খুব ভালো লাগছে যে এখানে তিনসুকিয়া শহরে আমার মতো একজন অলেখকের হাত দিয়ে এতগুলো বইয়ের উন্মোচন হলো, এটা আমার প্রাপ্য ছিল না, বাড়তি পাওনা। সে যাই হোক, আজকের যে বিষয় করোনার কোষ্ঠী পাথর ও আমাদের স্বাস্থ্যসেবা, আজকের যে সংখ্যাটি উন্মোচিত হলো জানেন, তাতে এই শিরোনামে আমার একটি প্রবন্ধ আছে, আপনারা যারা পড়বেন তো বক্তৃতায় তারই হয়তো সারাংশ বা সারমর্ম আমি আপনাদের কাছে পেশ করব। চিকিৎসক হিসেবে পুরোটা নয়, একজন নাগরিক হিসেবে আমারও যে স্বাস্থ্য সেবার প্রয়োজন হয়, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, পরিচিত জনদের, সেই দৃষ্টিকোণ থেকেও আমি কিছু কথা বলবার চেষ্টা করব। শুধু একটা অনুরোধ, যদি কখনো মনে হয় যে আমি খুব বেশি সময় নিচ্ছি বা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি, তাহলে অনুগ্রহ করে হাত তুলে সংকেত করবেন, আমি থামতে দ্বিধা করব না।
আজকের ধরুন এই যে সময়টা আমরা সবাই এখানে আগে দুই একজন যারা বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রেখেছেন, একটা কথা উঠে এসছে যে সংকটকাল, বইকি অতিমারিত সংকটকাল গত 2 বছর থেকে এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। খুব ছোট্ট করে যদি বলা যায় এটাকে করোনা কাল বললেও ভুল হয় না। এই করোনা কাল বিশেষ করে অতিমারি এবং স্বাস্থ্যের প্রসঙ্গে এটা নিশ্চয় করোনা কাল হিসেবে যদি নামকরণ করা যায় তাহলে খুব একটা ভুল হবে না। কিন্তু এমন তো নয় যে এই ধরনের অতিমারি, মহামারী বা এপিডেমিক, প্যান্ডেমিক পৃথিবীতে আর হয়নি বা আর ঘটেনি। সে তো মানব সভ্যতার ইতিহাসে আরও অনেক মৃত্যু আমরা দেখেছি। আমরা প্লেগের কথা জানি, গুটি বসন্ত বা স্মল পক্সের কথা জানি, স্প্যানিশ ফ্লুর কথা জানি, এবং শিশুতম এই করোনার ভুক্তভোগী আমরা। কিন্তু এর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। পার্থক্যটা কি? এর আগে যে মহামারীগুলো আমরা দেখেছি, স্প্যানিশ ফ্লুকে যদি ধরি 1919 মানে প্রথম মহাযুদ্ধের শেষের পর্যায়ে সেটা এসেছিল, তখন কিন্তু সারা বিশ্বে, আমি আমার ভারতবর্ষের কথা ছেড়েই দিচ্ছি, উন্নত দেশ যেগুলো ছিল, যেমন যে ইউরোপে সূর্যাস্ত হতো না, সেই ব্রিটিশদের যেটা বাসভূমি, সেখানেও কিন্তু স্বাস্থ্য পরিষেবা এমন খুব একটা উন্নত স্তরে ছিল না। মানে মৃত্যু অবধারিত ছিল, পেনিসিলিন আবিষ্কৃত হয়নি। সেই সময় এগুলো ঘটছে। আমরা বিভিন্ন গল্পে, উপন্যাসে তার বিভিন্ন চিত্র আমাদের দেশেও পেয়ে থাকি। কিন্তু এবারের যে মহামারী বা অতিমারী, সেটা ঘটছে কখন? যখন প্রায় এমন একটা সময়, ধরুন বিজ্ঞাপনের জগৎ, আজকাল বিজ্ঞাপনের যুগ, এমন একটা ভাব বা ধারণা মানুষের মধ্যে চলে এসেছিল, পৃথিবীর তাবর তাবর উন্নত দেশগুলো প্রায় অমরত্বের দোরগোড়ায় যেন পৌঁছে গেছি, এইরকম একটা দাবি প্রায় করতে চলছিল, যে মানুষকে অমর করে দেওয়ার চেষ্টায় যেন বেঁচে আছে, আর বাকি কোনো সমস্যাই নেই, এরকম একটা পড়বে। সেই টাইটানিক জাহাজ যেরকম ডুবে গেছিল, কোনোদিন ডুববে না বলে দাবি করা, সেই রকমই কিন্তু করোনার আবির্ভাব 2019 সালের ডিসেম্বরে সেই আমাদের স্বাস্থ্যসেবার সেই টাইটানিককেও ফুটো করে ডুবিয়ে দিয়েছে। পরিস্থিতিটা এইরকম। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা কেন এরকম হলো, তার একটা আজকে 2 বছর পেরিয়ে গেছে, আমাদের চিন্তা ভাবনা আমাদের নিজের প্রয়োজনেই হয়তো করা উচিত। লক্ষ্য করলে দেখবেন যে আমাদের কথায় আছে যে মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। মানে কিন্তু আমাদের সাহিত্যে এই কথাগুলো উঠে এসছে। মানে অর্থাৎ মহামারী আমাদের ছিল, আজকে কিন্তু যারা এই সমাজের হর্তাকর্তা, বিধাতা, তারা কি বলছে উল্টোভাবে, লার্ন টু লিভ উইথ করোনা। আগের কথাটার প্রেক্ষিতটা ছিল অন্য। যখন আমরা বলছি যে মন্বন্তরে মরিনি আমরা, মারিনি ঘর করি, তার মধ্যে একটা জীবনের জয়গানের ব্যাপার ছিল, লড়াইয়ের একটা প্রসঙ্গ ছিল। অর্থাৎ বহু দুর্যোগের মধ্যেও কিন্তু আমরা লড়াই করে বেঁচে আছি, এই বোধটা ছিল। আর আজকে আমাদের যে রাষ্ট্র আমাদের স্বাস্থ্যের তদারকি করবার কথা, তারা কি বলছেন? বলছেন যে করোনা আছে, করোনা থাকবে, করোনা নিয়ে বাঁচতে শিখতে হবে।
দুটো উল্টো দৃষ্টিভঙ্গি। তো এই ধরনের দুর্যোগ মানব সভ্যতায় নানাভাবে নানা সময় এসছে, কিন্তু চিরস্থায়ী হয়নি। আমরাও জানি যে এই দুর্যোগ একদিন কেটে যাবে, কিন্তু কেটে হয়তো যাবে, কিন্তু যে ক্ষতি, যে লোকসান হয়ে গেছে বা হচ্ছে বা আগামীতে হবে, তার পরিমাপ আমরা হয়তো সংখ্যা দিয়ে বিচার করলে তার কোনো হিসেব পাবো না। মানে অর্থাৎ কোয়ান্টিটেটিভ দিক থেকে যদি বিচার করি, তাহলে তার একটা গুণগত কোয়ালিটেটিভ দিক আছে। যে এই করোনা কিন্তু আমাদের একটা এমন এক যুগে নিয়ে এসছে, যেটাকে আমি বলি একটা নয়া SMS এর যুগ। কি সেই SMS? স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং। এমনিতেই আমরা এখন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে আছি। আমাদের শারীরিক সান্নিধ্য থাকে না, ফিজিক্যাল প্রক্সিমিটি বলতে আমরা যা বুঝি সেটা প্রায় নেই হয়ে গেছে। এখন বলা হচ্ছে সামাজিক দূরত্ব, সোশিয়াল ডিস্টেন্সিং। এই কথাগুলো খুব যে আনপ্ল্যান্ড ভাবে এসছে তা নয়, তার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কথাগুলো কিন্তু উঠে এসছে, আমাদের সেগুলো বুঝতে হবে। তা আমরা যদি আমাদের স্বাস্থ্য সেবার প্রসঙ্গে এই কথাগুলো বিবেচনা করি, তাহলে দেখবেন যে কথাগুলো আমরা দেখব, যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটে চলেছে, যে আমরা যখন এই স্যানিটাইজেশন, যখন হাত ধুতে খুব ব্যস্ত, তখন কিন্তু রাষ্ট্র তার স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব থেকে হাত ধুয়ে ফেলছে। আমরা যখন মাস্ক পরে বেড়াচ্ছি বা সাধারণ শ্রমজীবী মানুষ যারা মাস্ক না পরে বেরোচ্ছেন, তাদের উপর প্রশাসনিক দাওয়াই আসছে, জরিমানা হচ্ছে, লাঠি সোঁটা পিঠে পড়ছে। আবার উল্টো দিকে যদি আমরা ধরুন গত বছরের ইলেকশনের জমায়েত যদি দেখি, ক্যানভাসিং দেখি, তাহলে দেখবেন যে সেখানে সেই নিয়মগুলো যারা তৈরি করছেন তারাই কিন্তু লঙ্ঘন করছেন। এগুলো কিন্তু আমাদের নিজের চোখে দেখা ঘটনা। তো এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যদি আমরা আমাদের স্বাস্থ্যের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে মূলত আমরা আলোচনায় যে তিনটি বিষয়ের উপর কথা বলবার চেষ্টা করব, যে আমাদের স্বাস্থ্য পরিষেবার মৌলিক ত্রুটিটা কোথায়, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা দেবার দায়িত্ব কার, কোন ক্ষেত্রে, সরকারি খণ্ডে না বেসরকারি ক্ষেত্রে। আর তৃতীয় যেটা হচ্ছে যে আজকে যেরকম সংকটের মুখোমুখি আমরা হয়েছি, আগামীতে সেই রকম সংকটের থেকে বাঁচবার জন্য কি প্রস্তুতি আমরা নিতে পারি। তো এই প্রেক্ষিতটাকে সামনে রেখে যদি আমরা আলোচনায় এগোই, তাহলে আমার মনে হয় যে বুঝতে সুবিধে হবে। তবে তার আগে আরও দুটো কথা আমি মূল বিষয়ে প্রবেশ করার আগে বলতে চাইব। একটা কথা হচ্ছে যে তার আগে আমাদের স্বাস্থ্য আসলে কি সে সম্পর্কে একটা সঠিক ধারণা নিতে হবে। আসলে স্বাস্থ্য সম্পর্কে একটা সঠিক ধারণা আমাদের তথাকথিত শিক্ষিত এলিট শ্রেণীর মানুষদের মধ্যেও কিন্তু গড়ে ওঠেনি। গড়ে ওঠেনি মানে
গড়ে উঠতে দেওয়া হয়নি বা এখনো দেওয়া হচ্ছে না। এটা আমরা করোনার বিভিন্ন নিয়মাবলী বা বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে প্রশাসনিক যেসব কাজকর্ম সেখানে আমরা দেখেছি, আমি আস্তে আস্তে সেগুলোতে আসব। আর আরেকটা কথা হচ্ছে যে এটা সবার জানা বিষয়, তবু আমি একবার স্মরণ করিয়ে দিতে চাই যে 1986 সালে এর আগে কিন্তু আজকে আমরা স্বাস্থ্য পরিষেবা কথাটা ব্যবহার করি, কিন্তু একদিন স্বাস্থ্য সেবা ছিল, আমার শিরোনামের সেই নামটা আছে। 1986 সালে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আওতায় যখন স্বাস্থ্যকে নিয়ে আসা হলো, তখন এই সেবাটা পরিষেবায় বদলে গেল। তখন আমাদের মতো শিক্ষিত মধ্যবিত্ত মানুষ বেশ উৎফুল্ল হয়েছিলেন এই ভেবে, অর্থাৎ গাঁটে যদি কড়ি থাকে তাহলে আমি আমার ইচ্ছে মতো শুশ্রূষা বা চিকিৎসা আমি কিনে নিতে পারব। কিন্তু সেই দিবাস্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে গেছে করোনা। লক্ষ্য করলে দেখবেন যে মানব সভ্যতার ইতিহাসে এটা হচ্ছে প্রথম মহামারী যেখানে অধিকাংশ মৃত্যু গ্রামে গঞ্জে পথে ঘাটে নয়, হয়েছে হাসপাতালে। এটা কিন্তু একটা পর্যবেক্ষণ, এর থেকে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাইছি না, আমার একটা পর্যবেক্ষণ হিসাবে আমি এটা বলছি। যেমন ধরুন মহামারীর যেগুলো গল্প উপন্যাস আমরা আগে পড়েছি, সেখানে সেই পথে ঘাটে মৃতদেহের পড়ে থাকা বা লাশের বহর, সেরকম ঘটনা কিন্তু আমরা চাক্ষুষ করিনি করোনার ক্ষেত্রে। তো অর্থাৎ যারা সিটিতে, মেট্রোপলিটন সিটিতে দেখুন সব থেকে বেশি মৃত্যু হয়েছে, এফেক্টেড বেশি। অর্থাৎ যেখানে স্বাস্থ্য পরিষেবা সব থেকে উন্নত বলে আমরা ভাবতাম, সেই জায়গায় মৃত্যুগুলো বেশি হয়েছে। অর্থাৎ ফাঁকি কোথাও ছিল, তারপরে আমাদের যেটাকে দেখানো হতো তার মধ্যে ফাঁকি ছিল, ফাঁক ছিল। চিকিৎসা না পেয়ে মানুষ তো আমাদের দেশে পথে ঘাটে মারা যায় চিরকাল, কিন্তু যারা চিকিৎসা করানোর মতো বা ক্রয় করবার মতো ক্ষমতা আছে, তাদেরও কিন্তু মৃত্যুর হাত থেকে তারা রেহাই পাননি। অর্থাৎ তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি? আমাদের স্বাস্থ্য সেবা বলতে আছেটা কি? আমাদের জীবন হয়তো চলে যাবে, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি ভাবনা চিন্তা না করি, তাহলে আমরা কি রেখে যাব তাদের জন্য? তো এই যে কথাটা, যে অর্থাৎ কনজিউমারিজমের আওতায় এটাকে নিয়ে আসা, আপনারা দেখবেন যে স্বাস্থ্যের প্রসঙ্গে যদি আসি আমরা, যে কোনো পরিকল্পনা, সে স্বাস্থ্য পরিকল্পনাই হোক বা অন্য যে কোনো পরিকল্পনাই হোক, আপনার তার মূলের 3টে জিনিসের প্রয়োজন হয়। আমরা বলি 3M, অর্থাৎ 3টা M। একটা হচ্ছে ম্যান, আরেকটা হচ্ছে মানি, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল। এই 3টে জিনিস যা করতে হয় আজকের এই সভাটার জন্য, আপনার কিছু সরঞ্জাম ম্যাটেরিয়াল দরকার, টাকা পয়সা দরকার এবং মানুষ দরকার। এখন যখন এই কেন্দ্রে যখন মানুষ থাকে, তখন তার পদ্ধতি, কর্মপদ্ধতি, প্রক্রিয়াটা একরকম। আর যখন কেন্দ্রে যখন মানি এসে যায়, অর্থাৎ টাকা যখন মুখ্য হয়, তখন তার লক্ষ্য বা সমস্ত পদ্ধতিটা পাল্টে যায়। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মূল সমস্যাটা সেই জায়গায়। যে মানির কথা বলছি, আমরা যদি একটু আগে, ভারতবর্ষের স্বাধীনতার আগের পর্যায়ে চলে যাই, তাহলে দেখবেন যে ব্রিটিশ আমলে স্বাস্থ্য পরিষেবা বলতে কিছুই ছিল না আমাদের দেশে। না ছিল স্বাস্থ্যের কোনো কাঠামো, পরিকাঠামো,
না শিক্ষার কোনো পরিকাঠামো, কারণ এই দুটো তাদের দরকার ছিল না। ততটুকু শিক্ষাই তারা তৈরি করেছে, যোগান দিয়েছে, যতটুকু সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের কেরানিগিরি করবার জন্য, কাজ চালানোর জন্য যেটুকু শিক্ষা দরকার সেইটুকু শিক্ষা তারা দিয়েছে, তার ব্যবস্থা করেছে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে কি করেছে? স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন ম্যালেরিয়া, কালাজ্বর, কলেরা এইসব রোগে যাতে তাদের শ্রমিকদের মৃত্যু না হয়, সৈন্য সামন্তদের মৃত্যু না হয়, লুণ্ঠনের স্বার্থে যেটুকু স্বাস্থ্য পরিষেবা দেওয়া দরকার সেটুকুই তারা দিয়েছে, এর বেশি তারা দেয়নি। যেসব ব্রিটিশ এখানে কাজ করতেন এসে, সে সৈন্য সামন্তের হিসেবেই হোক বা অন্য যে কোনো প্রশাসনিক কাজেই হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু এর থেকে বেশি কোনো পরিষেবা, স্বাস্থ্যসেবা তাদের ছিল না। দেশ যখন স্বাধীন হলো তখন আস্তে আস্তে কি হলো, কিছু কিছু অস্থায়ী ডিসপেন্সারি ছিল। এগুলো কেন ছিল? মূলত সৈনিকদের চিকিৎসার জন্য, যুদ্ধক্ষেত্রে যাতে সৈনিকরা মরে গেলে যুদ্ধ করার জন্য আবার লোক চায়, অর্থাৎ তাকে প্রাণে বাঁচিয়ে রাখতে হবে, রোগে যাতে না মরে, গুলি খেয়ে মরে যাক সেটা অন্য কথা। বোমা মেরে মেরে দেবে যুদ্ধে, সে তো জানা কথা, কিন্তু সে যেন কলেরায় না মরে, কালাজ্বরে না মরে, তার জন্য অস্থায়ী ডিসপেন্সারি ছিল। তো স্বাধীন ভারতবর্ষে সেই অস্থায়ী ডিসপেন্সারিগুলোকে আস্তে আস্তে আপনার হাসপাতাল হিসাবে কাজ চালানো করা হলো। আমি বর্তমানে যে জায়গায় কাজ করি সেই হাসপাতালটাও একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা স্কুল ঘর ছিল। স্কুল ঘরে এই সৈনিকদের জন্য একটা ডিসপেন্সারি হিসেবে চালু করা হয়েছে। পরে সেটা সরকার অধিগ্রহণ করে একটা ডিসপেন্সারি হিসেবে চালু করা হয়। এটা মানে গ্রাম পঞ্চায়েতের লোকাল বোর্ডের আন্ডারে থাকতো এগুলো। তারপরে আস্তে আস্তে সরকার অধিগ্রহণ করে এবং এটা একটা এখন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হিসেবে দাঁড় করানো হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমরা সিভিল হসপিটাল সবাই বলি তো, এখানে তিনসুকিয়াতেও আছে, বাংলায় বা অসমীয়ায় কি লেখা হয়? অসামরিক হাসপাতাল। অর্থাৎ মানে দুটো ক্লাস ছিল ব্রিটিশ আমলে, একটা হচ্ছে সিভিলিয়ান আর একটা হচ্ছে আর্মি ম্যান, আর কোনো বিভাজন ছিল না। অর্থাৎ নাগরিকের স্বাস্থ্যের কোনো অধিকার ছিল না, দাবিও ছিল না, সেটা ছিল সামরিকদের জন্য। যখন স্বাধীন হলো সেটা অসামরিক আসলো, অর্থাৎ নাগরিকদের কথাটা চিন্তায় প্রথম আসলো। অর্থাৎ ব্রিটিশ যুগেও যা ছিল স্বাধীনতার পরে শুরু হলেও, কিন্তু দেখা গেল যে স্বাধীনতার পর থেকেও আমরা আমাদের যে এরকম নেতিবাচক কথায় আমি আশ্বাস রাখি না বা বলতে কিছুই হয়নি তা নয়। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আজ থেকে ধরুন 70 বছর আগে সেখানে ছিলাম না নিশ্চয়, তার থেকে অনেকখানি স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা এগিয়েছি, অনেক কিছুই হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। কেন নয়? তার একটা বড় কারণ যে মানির কথা বললাম, যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যয়ের পরিমাণ, সে ব্যয়ের পরিমাণটা কত? মানে জিডিপির গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 1% কাছাকাছি, শতকরা 1 টাকা, 100-র মধ্যে 1 টাকা শুধু স্বাস্থ্যক্ষেত্রে খরচ হয়। মানে এটা সাব সাহারান কান্ট্রিজ থেকেও কম, অনেক অনেক কম। তো এই যে মানে অর্থ ব্যয় না করা, কম ব্যয় করা, অর্থাৎ ব্যয় সংকোচন, এটা হচ্ছে সরকারি নীতি। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষার ক্ষেত্রেও।
মানে মিনিমাইজিং পাবলিক এক্সপেন্স, অর্থাৎ কিছু খরচ না করে স্বাস্থ্য পরিষেবা গড়ে উঠবে এটা তো ভাবা যায় না, বিশ্বাসযোগ্য কথাও না। আমরা যদি অন্য রিসোর্সের, হিউম্যান রিসোর্সের দিক থেকে দেখি, তাহলে দেখবেন যে ভারতবর্ষে গড় মানে সারা ভারতবর্ষের এভারেজ যদি নিই, তাহলে প্রতি 1445 জন রোগীর জন্য শুধু একজন চিকিৎসক আছেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত প্রপোর্শন বা রেশিওটা হচ্ছে 1:1000, অন্তত 1000 জন মানুষের জন্য একজন চিকিৎসক চাই, কিন্তু আমাদের দেশে সেটা প্রায় 1500-এর কাছাকাছি। তো 1500-এর কাছাকাছি একজন যে আছেন, সেই একজনও আবার আধুনিক চিকিৎসক নন, সেটা সব মিলিয়ে সেই মানে এমবিবিএস ডক্টর, আয়ুর্বেদিক ডক্টর, হোমিওপ্যাথিক ডক্টর সব মিলিয়ে। তারও আবার একটা সমস্যা আছে যে 70% চিকিৎসক শহরে কাজ করেন। আমরা যদি তামিলনাড়ু, কেরল, দিল্লি এগুলোতে যদি হিসেব করি, তাহলে দেখব সেখানে তামিলনাড়ু, কেরলে মানে প্রতি 250 জনে একজন চিকিৎসক আছেন, এবং বাকি স্টেটগুলোতে সবাই মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেটা অনুমোদন প্রতি 1000-এ একজন, তার থেকেও কম সংখ্যায় 700-800-র মধ্যেও একজন চিকিৎসক অ্যাভেলেবল। কিন্তু আমরা যদি ফিরে আসি ঝাড়খণ্ড, হরিয়ানা, বিহার, ইউপিতে, তাহলে সেখানে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে 8000 জন রোগী পর্যন্ত আছে। আপনারা ভাবুন সেখানে কি করে চিকিৎসার গুণগত মান বজায় থাকবে? সম্ভব কি? সাধারণ মানুষের একটা ধারণাই আছে সরকারি হাসপাতালে না, ওখানে গেলে ভালো করে দেখেন না। তো কি করে দেখবেন? একজন ডাক্তারকে যদি 1 ঘন্টায় 100 জন রুগী, 50 জন রুগী দেখতে হয়, সেটা সম্ভব নয়। তো সেই হিউম্যান রিসোর্সের দিক থেকেও আমাদের পরিসংখ্যানটা এরকম। আমাদের এই রাজ্যের কথা যদি ধরি, তুলনা করি আসামের ক্ষেত্রে, তাহলে এখানে দেখব কি এখানে প্রায় 1775 জনে একজন চিকিৎসক আছে, এবং তিনসুকিয়া জেলা, ডিব্রুগড় জেলা, সমস্ত উজান, এটা হচ্ছে চা শিল্প নির্ভর একটা এলাকা। সেখানে চা বাগানগুলোর যদি টি গার্ডেনের যদি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা যদি আপনারা অনুসন্ধান করেন, সেখানে চিত্রটা আরো ভয়াবহ। তো এটা হচ্ছে আমাদের পরিস্থিতি, অর্থাৎ আমার প্রয়োজনীয় পরিমাণ চিকিৎসক নেই। 1% জিডিপির ব্যয় করে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক আসবে না। প্রচুর মেডিকেল কলেজ দরকার, সেই পরিমাণ মেডিকেল কলেজ নেই। নার্সিং স্টাফের শর্টেজ, নার্সদের শর্টেজ কিন্তু আরো বেশি, আরো মারাত্মক, ভয়ানক। মানে ডাক্তার থেকেও নার্সের ঘাটতি আরো অনেক বেশি। মানে বেড প্রতি নার্সের যে হিসেব থাকে যে একজন নার্স কতজন, প্রতি 10টা বেডে অন্তত একজন নার্স থাকা উচিত। আমাদের কোনো সরকারি হাসপাতালে সেটা পাবেন না, মেডিকেল কলেজে নেই, অন্য জায়গায় তো আরো খারাপ অবস্থা। তাছাড়াও দেখবেন মেডিকেল কলেজগুলোতে কি বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় চিকিৎসক নেই, কোনো বিভাগ চলছে না, কোনো বিভাগ চলছে হয়তো চিকিৎসক আছেন কিন্তু সরঞ্জাম নেই। ধরুন রেডিওলজিস্ট আছেন কিন্তু এমআরআই মেশিন খারাপ। মানে এই ধরনের অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা, এটা হচ্ছে সাধারণ চিত্র।
তো এইরকম একটা জায়গায় অবস্থার মধ্যে আমরা করোনার মোকাবিলা করেছি বা করছি এখন। তো এই যে পরিস্থিতি, ম্যান মানি ম্যাটেরিয়াল পরিকাঠামোর দিক থেকেও যদি আমরা দেখি, তাহলে দেখবেন পরিকাঠামো যথেষ্ট পর্যাপ্ত নয়। গ্রামে গঞ্জে যদি যান আপনারা, তো সেখানে হয়তো দেখবেন একটা বিল্ডিং আছে, ঘর আছে, একজন চিকিৎসক আছেন, দুজন নার্স আছে, আর বাকি সরঞ্জাম নেই। মানে ঘরটা কারো বাড়িও হতে পারত, সেটাকে হাসপাতাল নাম দেওয়া হয়েছে। যেমন কুটির টুটির নাম দেওয়া হয় না, সেরকম একটা হাসপাতাল নাম দেওয়া হয়েছে। একজন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, তো সেখানে কি করবে? কোনো চিকিৎসা করার কিছু নেই, দুটো জ্বরের ওষুধ বা পেট খারাপের ওষুধ লিখলো, আর বাকি কিছু হলে রেফার করলো। রেফার করলো মানে কোথায়? সে যাওয়ার তার ব্যবস্থা নেই। নিজের কার্ডের টাকা খরচ করে যদি যেতে না পারে, কারণ অ্যাম্বুলেন্স পাবেন না, সব 108 আছে, কিন্তু ডাক্তার সময় মতো আসে না। এবং এদের যে 10 বছরের চুক্তি, আমাদের এই আসাম রাজ্যের কথা বলছি, সেটা মানে উতরে গেছে, এখন আর মানে সেটাকে তারা নতুন করে রিনিউ করছে না। তো এই ধরনের নানা সমস্যা আছে। আমাদের দেশে কি হয়, এই যে চিত্রটা, এই চিত্রটাতে দেখা যাবে যে আমাদের দেশে অ্যাকচুয়ালি স্বাস্থ্য সেবা না পেয়ে মানুষ মারা যায়। তার মৌলিক কারণ হচ্ছে যে গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা বলতে যা বোঝায়, সাধারণ মানুষ দুটো জিনিস পায়। একটা হচ্ছে বাচ্চাদের টিকা দেওয়া, ইমিউনাইজেশন অফ দ্য চিলড্রেন। ওরা এটাই জানে যে বাচ্চাদের ইনজেকশন দিতে হয়, আর গর্ভবতী মায়েদের টিটি ইনজেকশন দিতে হয়। আর বাকি যেটা জানে সেটা হচ্ছে কি, ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ সন্তান যাতে কম হয়। এছাড়া আর অন্য কোনো স্বাস্থ্যের পরিষেবা তারা পায় না। ফলে ধারণাটা হয় কি, অনেক জায়গায় এরকম গুজব আছে যে ইনজেকশন দিলে পরে ভবিষ্যতে বাচ্চা হবে না। অর্থাৎ তারা, যে মানুষটা সারা জীবনে কিছু পায়নি, শিক্ষা পায়নি, উপার্জনের কোনো উপায় পায়নি, তার বেঁচে থাকা, মরা, বাঁচা মরা নিয়ে রাষ্ট্রের কোনো ভাবনা নেই, চিন্তা নেই, সেই রাষ্ট্র তার পরিবারের জন্য ভালো চাইছে, পরিকল্পনা করছে, এটা তার বিশ্বাস করা তার পক্ষে শক্ত। ফলে এই পরিবার পরিকল্পনা যেগুলো প্রকল্প আছে, সেগুলো তাদের কাছে, এগুলো হচ্ছে লিমিটিং দ্য ফ্যামিলি, এই মেসেজটাই তাদের কাছে যায় যে সন্তান কম করে, এবং এর জন্য এগুলোতে ইনসেন্টিভ দেওয়া হয়। অর্থাৎ অপারেশন যদি করানো হয়, ফিমেল স্টেরিলাইজেশন 3000 টাকা পায়, যদি মেল স্টেরিলাইজেশন হয় তাহলে 2000 টাকা করে দেয়া হয়। এই পারিতোষিক দেওয়া, এই টাকার জন্য করিয়ে নেয়, কিন্তু এর প্রয়োজনের সাপেক্ষে করে না। তো এটা হচ্ছে, এই পরিস্থিতিটা কেন হয়েছে? কারণ তার শিক্ষার অভাব। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যে আমাদের নেই করে যে স্বাস্থ্য পরিষেবাটা আছে, সেও প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছয় না। 3টে কারণে আপনার মানুষ, অসুস্থ মানুষ মানে মারা যায়। একটা হচ্ছে, ধরুন সে যখন অসুস্থ হয়, কোথায় যাবে? তার নিজের কাছে নাগালের মধ্যে স্বাস্থ্য পরিষেবা নেই, তো কোথায় যাবে? যদি যেতে হয় শহরে সিভিল হসপিটালে, টাকা লাগবে, খরচ লাগবে, যাতায়াতের খরচ, ওখানে গেলে থাকতে হবে, খাওয়া দাওয়ার খরচ, এগুলো আছে। তো কি করে? কোয়াকের কাছে যায়, মানে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে যারা, তাদের কাছে যায়। অর্থাৎ কম খরচে যদি সুস্থ হওয়া যায়, এটা থাকে তাদের মূল লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে, যদি যাওয়াটা মানে অর্থাৎ ডিলে ইন ডিসিশন মেকিং, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপারগতা, মানে অপারগতা। দ্বিতীয় হচ্ছে ডিলে ইন রেফারেল,
অর্থাৎ যাবে যে সেই বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাটা নেই, ঠিক আছে? তো তার জন্য দেরি হয় যেতে, যাওয়ার পরে বললে এখন নিয়ে আসছো, এ তো শেষ, আমরা করার কিছু নেই, ঠিক আছে? তো যদি সময়ে গেল, দেখবে রাত্রে গিয়ে পৌঁছলো, চিকিৎসক হয়তো মানে যার দরকার, বাচ্চা যদি হয় তো চাইল্ড স্পেশালিস্ট নেই, তিনি তখন আসবেন না, পরের দিন দেখবেন। অর্থাৎ আপনার বিলম্ব হচ্ছে ট্রিটমেন্ট শুরু করতে, ডিলে ইন ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট। তো মৌলিক চেহারাটা এরকম, বাস্তবতাটা এরকম। আমি সিস্টেমের মধ্যে আছি, নট এজ এ মাস্টার অফ দ্য সিস্টেম বাট এজ এ সার্ভেন্ট অফ দ্য সিস্টেম। সেই থেকে বলছি, এখানে আমার অগ্রজ কীর্তিমান চিকিৎসকরা রয়েছেন, আমি ভুল বললে মার্জনা করবেন। আর আমার অনুজ নক্ষত্র আছে। তো এগুলো অভিজ্ঞতা থেকে বলছি, আমরা দেখছি এগুলো ঘটনা। এই কথাগুলো আমি চিকিৎসক হিসাবে ততটা নয় যতটা একজন নাগরিক হিসেবে বলবার চেষ্টা করছি। এখন এই যে সমস্যা, এই সমস্যার মধ্যে মূলটা কোথায়? এই মূলটা হচ্ছে যে স্বাস্থ্য সম্পর্কে আমাদের চিন্তা ভাবনায় একটা মৌলিক গলদ রয়েছে। সে গলদটা কোথায়? গলদটা হচ্ছে যে শরীর থাকলে অসুখ হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি, মানি তো। এবং অসুখ হলে চিকিৎসা করাতে হবে, দায়িত্ব কার? শরীর যার তার, তাই তো? অর্থাৎ এই মানসিকতাটাকে গড়ে তোলা হয়েছে, গড়ে দেওয়া হয়েছে খুব চালাকি করে, খুব কৌশল, তাই তো? তার মানে অর্থাৎ তারপরেও সরকার যা করছে তো অনেক কিছু করছে, তার তো করারই কথা নয়। এটা কিন্তু আমরা শিক্ষিত মানুষেরা বিশ্বাস করি। আমরা যারা মানে অন্যদের শেখাতে মানে খুব ব্যগ্র থাকি, তারা কিন্তু বিশ্বাস করি এটা। অথচ এখন আপনারা দেখুন যে রোগ আসলে হয় কেন, মূলত যে রোগগুলো হয় তার মানে প্রধান যে কারণ যদি ভাগ করি আমরা, এক নম্বর হচ্ছে ধরুন অপরিচ্ছন্নতা, মানে আমরা যাতে বলি পার্সোনাল হাইজিনের অপরিচ্ছন্নতা। একটা হচ্ছে পরিশুদ্ধ পানীয় জলের অভাব, দ্বিতীয় হচ্ছে অনাময় ব্যবস্থার অভাব, অর্থাৎ ল্যাক অফ স্যানিটেশন, অর্থাৎ স্যানিটেশন ফ্যাসিলিটি না থাকা। 3 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ, এবং আরেকটা হচ্ছে বড় কারণ হচ্ছে অপুষ্টি। এখন এগুলোর জন্য কিন্তু ব্যক্তি, একটা মানুষ নিজে দায়ী নয়। এই যে ধরুন অপরিচ্ছন্নতার জায়গা, আপনার পরিশুদ্ধ পানীয় জল না পাওয়া বা অনাময় ব্যবস্থা না থাকা, পরিবেশ স্বচ্ছ না থাকা বা পুষ্টি যোগাতে না পারা, অর্থাৎ উপার্জনহীনতা, এগুলো তো তার নিজের দায়িত্ব নয়, নিজে সমাধান করতে পারবে না সে। অর্থাৎ এগুলোর কিন্তু তার মৌলিক অধিকার, এগুলো তার পাওয়া উচিত। একজন নাগরিক হিসেবে প্রতিজন নাগরিকের এগুলো পাওয়া দরকার। সেটা কে দেবে? তার দায় হচ্ছে রাষ্ট্র। আমাদের সংবিধানে কিন্তু সেই অধিকারটা দিয়েছে। এটা একটা মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, এটা মৌলিক অধিকার। অর্থাৎ আমরা যদি এই জায়গাটা থেকে যদি যা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা মানে স্বাস্থ্যের পরিষেবার কোনো উন্নতি আমরা করতে পারব না। তো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া আস্তে আস্তে হচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিস্টরা আছেন যারা এইসব প্রশ্ন তুলছেন।
তার ফলে কি হলো, 2005 সালে আমাদের এই নতুন সরকারি স্কিম আসলো, NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, মানে শুরু করা হলো। মানে বলা হলো যে এটা একটা জায়গাটিক প্ল্যান, একদম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল টোল ছিল, সেগুলোর কথা নিয়ে আমরা যখন প্রফেশন শুরু করেছিলাম, তারা জানবেন যে আমরা হেলথ ফর অল বাই 2080 এতে শুরু করেছিলাম। আমরা যখন মানে ডাক্তারি করতে শুরু করেছি যে 2000 সালে সবার জন্য স্বাস্থ্য হয়ে যাবে সারা বিশ্বে, সেই ঘাটা এখনো শুকোয়নি। তারপরে এটা এসছে 2005 সালে NRHM। শুরুতেই দেখুন ন্যাশনাল হেলথ ফর রুরাল মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM এসছে। মানে অর্থাৎ আরবানের প্রয়োজন নেই, গ্রামের জন্য কিছু করা দরকার। সেখানেও একটা ডিসক্রিপেন্সি ছিল। এটা যখন নজরে আসলো তখন ন্যাশনাল আরবান হেলথ মিশন একটা সঙ্গে লাগিয়ে দেওয়া হলো, এবং তারপরেও যখন এই ব্যবধানটা দেখা যায়, মানে চোখে লাগে একটা আরবানের জন্য, একটা রুরালের জন্য, এখন সেটাকে কেটে NHM বা ন্যাশনাল হেলথ মিশন করা হয়েছে। সে 2005 সালে তাদের যেটা ভিশন ডকুমেন্ট ছিল, সেই ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে হেলথ সেক্টরে এক্সপেন্ডিচার মিনিমাম 3% অফ GDP করা হবে। কিন্তু 2005 থেকে 2021 এই পুরো সময়টায় হেলথ বাজেট মানে 1 থেকে 1.4-এর মধ্যে ঘোরাফেরা করেছে। মাঝে একবার একের নিচে 0.9-এ এসেছিল। এর শুরুটা হয়েছে 90-এর দশকে, গ্লোবালাইজেশনের সময় নয়া উদারনীতিবাদ শুরু হয়েছিল। মানে সরকারের খরচ কমানো, পাবলিক সেক্টরের এক্সপেন্ডিচার কমানো, সেই দিয়ে শুরু হয়েছিল। 2000 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা কমিশন গঠন করে, কমিশন ফর ম্যাক্রো ইকোনমিক্স অন হেলথ। মানে তাদের কাজটা ছিল কি, যে দেখা যে গ্লোবাল হেলথের ইম্প্যাক্ট গ্লোবাল অর্থনীতির উপর কিরকম হয়, অন গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্ট। তো 2000 সালে জানুয়ারি মাসে কমিশনটা গঠিত হয়। তারা রিপোর্ট সাবমিট করে 2001 সালের ডিসেম্বরে। তো এই ডিসেম্বরে তারা যে রিপোর্টটা, সেটা অনেক বলতে গেলে অনেক আমি আছে ডকুমেন্ট, আমি পড়ে শোনাচ্ছি না, মূল কথাটা বলছি। সেখানে তারা যে জোর দিল, তারা যে সিদ্ধান্তে পৌঁছলো, তার মূল কথাটা হচ্ছে, যেখানে তারা স্বীকার করে নিল যে হেলথ ইজ এ ভাইটাল ফ্যাক্টর ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং তারা বলল যে কিছু বোল্ড স্টেপ বলতে কিছু বিশেষ ক্ষেত্রে কিছু কাজ এবং এক্সপেন্ডিচার অন হেলথ সেক্টর ক্যান ইমপ্রুভ গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্ট। সেখানে তারা দেখালো যদি শুধুমাত্র অর্থের যোগান দেওয়া যায়, তাহলে প্রতি বছর সারা বিশ্বে 80 মিলিয়ন মানুষ বাঁচানো যেতে পারে, এবং তাদের যে প্রোডাক্টিভিটি সেটার হিসেবে ক্যালকুলেট করে তারা দেখিয়েছিল যে ডিরেক্ট লাভ হবে অর্থনীতির ক্ষেত্রে 160 বিলিয়ন, এবং ইনডাইরেক্ট আরো 160, টোটাল মানে লাভ হবে অন্তত 320 বিলিয়ন। এবং এরা সঙ্গে এই কথাটা বলেছে যে এই কাজগুলো করা সম্ভব মানে কি বলছে, যে ইভেন ইন ওয়ার জোনস, অর্থাৎ যেখানে যুদ্ধ চলছে সেই রকম জায়গায়ও এই কাজগুলো করা যেতে পারে অর্থ দিয়ে। তাহলে অর্থাৎ মূল যে কথাটা ছিল যে অর্থের যোগান শুধু অর্থ দিয়ে হবে না, সদিচ্ছাও চাই এবং স্পেসিফিক ইনভেস্টমেন্ট।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন, বলেছেন যে একটা ধারণা দেওয়া হয়, ইকোনমিস্টরা খুব বলেন যে মানে there is a difference between growth and development. গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্থক্য রয়েছে। তোরা বলছে যে গ্রোথ যদি হয় ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি হবে, নিজে নিজেই হবে, কিন্তু ওরা বলছে যে না, সেটা হবে না যদি স্পেসিফিক ইন্টারভেনশন না থাকে। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে হাজির করব। যেমন ধরুন আমাদের আসামের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আসামের এই উজান আসাম, আপার আসাম অর্থনৈতিক দিক থেকে উন্নত। আসামের মধ্যে ধরুন হাইলাকান্দি জেলা, করিমগঞ্জ জেলা, এটাকে হাই প্রায়োরিটি ডিস্ট্রিক্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে এবং তার জন্য 30% এডিশনাল বাজেট থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, যে ডিব্রুগড় জেলায় ম্যাটার্নাল মর্টালিটি রেশিও সারা আসামের মধ্যে বেশি। তার কারণটা কি জানেন? এখানে কিন্তু লিটারেসি রেট বেশি, পার ক্যাপিটা ইনকাম বেশি, কিন্তু তবু এটা এখানে ডেথ রেটটা বেশি। তার কারণটা হচ্ছে অনলি বিকজ অফ দ্য ডিকাডেন্স, মানে সেখানে সেই স্বাস্থ্য সেবাটা নেই। অর্থাৎ এই গ্রোথটা কিন্তু এই ডেভেলপমেন্টটা করছে না, অর্থত কিন্তু অনেক বেশি, পার ক্যাপিটা ইনকাম অনেক কম, লিটারেসি রেট অনেক কম। সেখানে কিন্তু করিমগঞ্জের ম্যাটার্নাল মর্টালিটি রেশিও অনেক কম, 281, যেখানে ইট ইজ মোর দেন 350 ইন ডিব্রুগড়। তো এটা হচ্ছে শুধু অর্থ দিয়ে হবে না, স্পেসিফিক ইন্টারভেনশনটা চাই। তো এই জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা কোন সিদ্ধান্তে তার পৌঁছাবো? সেই সিদ্ধান্তটা হচ্ছে যে, এবং দুজন বিখ্যাত ইকোনমিস্ট নোসবাম এন্ড সেনের একটা পেপার আছে, সেখানে তারা এই কথাটা বলেছেন, the poor cannot be healthy being in poverty. কেন বলছেন? যে হোয়াট ইজ মানে হেলথ সম্পর্কে বলছেন, কেন পারবে না গরিবরা? বলছে যে পভার্টিটা আসলে কি? ইনএবিলিটি অফ এন ইন্ডিভিজুয়াল টু অ্যাচিভ নেসেসারি ক্যাপাবিলিটিস, অর্থাৎ ব্যক্তি হিসাবে কিছু ক্ষমতা অর্জন করার উপায় না থাকা, নিরুপায় হওয়াটাই হচ্ছে দারিদ্র। এবং এই যে ইনএবিলিটি টু অ্যাকোয়ার নেসেসারি ইনএবিলিটিস, সেই ইনএবিলিটিসের মধ্যে প্রমিনেন্ট হচ্ছে দ্য নেসেসিটি অফ অর অ্যাকোয়ারিং দ্য ক্যাপাবিলিটি টু বি হেলদি, অর্থাৎ সুস্থ থাকার অক্ষমতা। অর্থাৎ সে সুস্থ থাকতে অক্ষম, আসলে অসুস্থতা আসলে সুস্থ থাকার অক্ষমতা। তার একটা মূল কারণ হচ্ছে দারিদ্র। কাজে উইদাউট অ্যাড্রেসিং দ্য পভার্টি ইস্যু, আপনার সেই সবকা সাথ সবকা বিকাশ, আত্মনির্ভর ভারত নির্মাণ, এই ধরনের স্লোগানগুলো অর্থহীন। মৌলিক জায়গাটায় যদি আমরা চিন্তা ভাবনা না করি, স্বাস্থ্যের ধারণা যদি আমাদের সেই জায়গায় থাকে, শরীর থাকলে অসুখ হবে, হ্যাঁ, মাথা থাকলে মাথা ব্যথা হয়, এই জায়গায় যদি আমরা আটকে থাকি, তাহলে কিন্তু আমরা আজকে কিন্তু করোনা আমাদের এটা এমন একটা জায়গায় নিয়ে এসছে যে এখানে কিন্তু আমরা এই দাবিগুলো তুলে ধরতে পারি, তুলে ধরার পরিবেশ তৈরি করেছে। কেন তৈরি করেছে? আজকে কিন্তু করোনা কিন্তু উঁচু নিচ, ধনী দরিদ্র, জাত দেখেনি, ধর্ম দেখেনি। কাজে অর্থাৎ কথায় বলে না যে নগর পুরীতে দেবালয়ে বাঁচে না, অর্থাৎ সেই রকম অবস্থা। আমার দেবালয় বাঁচাতে হলে নগরটাকেও বাঁচাতে হবে।
সেই জায়গায় আমরা কিন্তু চাপ সৃষ্টি করতে পারি রাষ্ট্রের কাছে, আমাদের এই মৌলিক দাবিগুলোকে আমরা তুলে ধরতে পারি, যাতে আমাদের অবস্থাটা পাল্টে ফেলা যায়। এটা হয়তো একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। আমি বলছি কালকে থেকে এখানে আন্দোলন শুরু হয়ে যাবে আর স্বাস্থ্য পরিষেবা বদলে যাবে, তা তো না। মানে এই কথাগুলো যদি আমরা প্রত্যেকে ভাবি, এই কথাগুলো যদি আমাদের থেকে আমাদের আর 10 জনের কাছে যায়, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো একটা সময় আস্তে আস্তে আমরা যে স্বাস্থ্যটা দরকার সেই স্বাস্থ্যটা আমরা পাবো। আজকে দেখুন, আমেরিকার একজন বিখ্যাত চিকিৎসক ডক্টর হেডলার, উনি একাধারে একজন জীবাণু বিশেষজ্ঞ, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি তার স্টেথোস্কোপ ছেড়ে কলম ধরেছেন, একটা বিখ্যাত বই লিখেছেন, দ্য লাস্ট নোন ওয়েল পারসন। আমরা জানি যে দেখুন, শেষ স্মল পক্সের বা গুটি বসন্তের রুগীটা পাওয়া গেছিল করিমগঞ্জে, পোলিওর শেষ রুগীটা পাওয়া গেছে পশ্চিমবঙ্গে, সেরকম প্লেগের শেষ কেসটা ছিল অমুক জায়গায়। এই শতাব্দীর শেষে আমাদের বুঝতে হবে শেষ সুস্থ মানুষটি অমুক দেশে অমুক জায়গায় পাওয়া গেছিল, আর কেউ সুস্থ থাকছে না। আপনি খোঁজ করে দেখুন, আপনাদের পরিচিত আত্মীয় স্বজন আশপাশের লোকজনদের মধ্যে সুস্থ কতজন আছে? আজকে আমাদের ধরুন পরিচিতির একটা জায়গা কি আছে, যেমন আপনার ধরুন ড্রাইভিং লাইসেন্স আছে, আইডেন্টিটি কার্ড আছে, ভোটার আইডি আছে, এখন ভ্যাকসিন আইডি আছে, হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে দেখবেন এই সমস্ত আধার কার্ড আছে, এর মধ্যে সঙ্গে সঙ্গে আর দেখবেন আপনার হেলথ কার্ড আসবে। সেটা একটা আইডেন্টিটির জায়গা। আপনি দেখবেন লোকে বলে, কিন্তু একটা সময় ছিল লোকে বলে আই এম ডায়াবেটিক, আই এম হাইপারটেনসিভ। আমাদের কাছে পেশে রুগী আসে বলে আমার থাইরয়েড আছে, আমার ইউরিক অ্যাসিড আছে। অর্থাৎ মানে এগুলো একটা পরিচিতির জায়গা নিচ্ছে। এটা কিন্তু খুব কৌশলে ঘটছে, খুব কৌশলে তৈরি করে দেওয়া হচ্ছে। লোকে বিভিন্ন জায়গায় আপনার পরীক্ষা করিয়ে রিপোর্ট দিয়ে ডাক্তারের কাছে আসে আজকাল, যে আমার এই রিপোর্টগুলো দেখে আমি টেস্ট করিয়ে নিয়ে এসছি, পায়ে ব্যথা হয়েছে ইউরিক অ্যাসিড করে নিয়ে এসছি, থাইরয়েড টেস্ট নিজে করে নিয়ে এসছি। তো এই জায়গাটাই কিন্তু লোককে ঠেলে দেওয়া হচ্ছে। দিস ইজ এ ইন্টেলেকচুয়াল কমার্শিয়াল ডিজাইন। আপনি দেখবেন টেস্ট অ্যান্ড ট্রিট ফর্মুলা, আপনি টেস্ট করবেন এবং রেজাল্ট দেখে চিকিৎসা হবে। ডাক্তারের স্টেথোস্কোপের দরকার নেই, ওনারা সারা জীবন যা করেছেন, নাড়ি টিপেছেন, হ্যাঁ, পেট টিপেছেন, এগুলোর দরকার নেই। আজকাল অনলাইনে চিকিৎসা হয়, আপনার অনলাইনে চিকিৎসা হচ্ছে, তো ভিডিও কল করে চিকিৎসা হয়ে যাচ্ছে। সো এই যে চিকিৎসার মূল জায়গাটা কোথায়? একজন পেশেন্ট ডক্টর রিলেশনশিপ বলে দিন, এথিক্যাল রিলেশন, যে বিশ্বাসের জায়গায় তৈরি হবে। কিভাবে তৈরি হবে? সেটা কি সম্ভব? এইভাবে এই যে বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। স্লোগানটা দেখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমি বলি সামাজিক দূরত্ব ঘুচিয়ে ফেলুন, প্রয়োজন সাপেক্ষে শারীরিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু সামাজিক দূরত্ব ঘুচিয়ে ফেলুন। মানুষের সমাজ আছে তার জন্য অন্য জীবজন্তুর থেকে মানুষ শ্রেষ্ঠ। কাজে এই যে ধারণাগুলো, এই ধারণাগুলোর মধ্যে দেখবেন যে রোগের কি আছে। রোগের মূলত দুটো ভাগ। একটা হচ্ছে আমরা বলি ইনফেকশাস ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ, মানে একজন থেকে আরেকজনে ছড়ায়। চিরকাল ছিল, চিরকাল এখনো আছে, আগামীতেও থাকবে। আরেকটা হচ্ছে নন ইনফেকশাস, অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি বলা হয় সংক্ষেপে। এগুলোর মধ্যে এগুলোকে আজকাল আবার খুব একটা মনোলোভা নামও দেওয়া হয়, লাইফস্টাইল ডিজিজ। হ্যাঁ, তো লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল বদলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
অথচ আবার নামকরণও হচ্ছে। এগুলোর মধ্যে মানসিক রোগগুলো পড়ে। মানসিক রোগ সাধারণত আমরা অসংক্রামক বলেই ধরি, নন ইনফেকশাস, কিন্তু কখনো কখনো সংক্রামক হয়। হ্যাঁ, কখন সংক্রামক হয় এগুলো আমরা দেখেছি। যখন গণেশ দুধ খায় তখন হয়, যখন ইরাকে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন পাওয়া যায় তখন সেগুলো সংক্রামক হয়, সারা বিশ্ব জুড়ে হয়। আপনার চিন্তা করেন না, 1 বছর 1.5 বছর আগের কথা, থালা কাশি ঘন্টা আমরা তো করোনা কামানোর জন্য বাজিয়েছি, সেখানেও সেটাও সংক্রামক হয়েছিল তখন। তো এই যে বিষয়গুলো এগুলো আমরা যদি না ভাবি, মানে ভাববো কখন? এই ভাবনাটা একজন আরেকজনকে উস্কে দেয়। তার জন্য এই শারীরিক সান্নিধ্যটা চাই, মুখোমুখি হওয়া দরকার, সোশ্যাল ডিস্টেন্সিং নয়, সোশ্যাল প্রক্সিমিটি চাই। অর্থাৎ সামাজিক বন্ধনটা অটুট থাকুক, প্রয়োজনে শারীরিক দূরত্ব বজায় রাখবো। সে তো শুশ্রূষা, রোগীর তো শুশ্রূষা হয়। আমরা অনেকেই যারা এখানে আছেন অগ্নিশ্বরের মতো সিনেমা দেখেছেন, তাপস আর আমরা একসঙ্গে গিয়ে দেখেছিলাম ডিব্রুগড় জ্যোৎস্না হলে। কোথায় কি সেই ডাক্তার? মানুষ মরে নাম সাফ হয়ে যাচ্ছে, সেইখানে এক ডাক্তার চিকিৎসা করছেন। এ তো অবাস্তব ঘটনা নয়। যিনি উপন্যাস লিখেছিলেন তার তো একটা সামাজিক অভিজ্ঞতা থেকে সেটা লিখেছেন, দেখেছেন তো, সেরকম ডাক্তার তো ছিলেন, এখনো কোথাও কোথাও আছেন। ডাক্তার বিনায়ক সেনের মতো মানুষ তো আছেন, ছিলেন, এরকম মানুষ আগেও ছিলেন, এখনো আছেন। তো চিন্তা করুন, একজন ডাক্তার যখন ভীত হয়, সন্ত্রস্ত হয়, রোগীকে প্রত্যাখ্যান করে, তো তার সহায়ক কে হবে? কোথায়? আমরা কোথায়, আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? রোগীর কি প্রয়োজন? শুশ্রূষা চাইতো, সবাই তাই বলবে। শুশ্রূষার নমুনা আমরা দেখেছি করোনার সময়, পুলিশ নিয়ে টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে আসা হয়েছে। সেই মানুষটাকে ভাববে আমার ওখানে চিকিৎসা হবে? আপনাকে আমাকে যদি এইভাবে তুলে নিয়ে যায়, সে লোকটা কোন বিশ্বাস নিয়ে যাবে যে ওখানে আমার চিকিৎসা হবে? এটা তো হয়েছে। কেন হয়েছে? এটা, এই পরিস্থিতিটা হতো না যদি এই গত 200 বছর বা তার উপরে গত 70-80 বছর যদি আমরা, অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে সঠিক অর্থে নজর দিতাম। অর্থাৎ এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডায় কখনো আসেনি। 2008 সালে আপনার পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া একটি সভায় একজন বিখ্যাত হেলথ অ্যাক্টিভিস্ট ডক্টর ম্যামো, তিনি বলছিলেন দ্য টক্সিক কম্বিনেশন অফ ব্যাড পলিসিস, মানে কথাটা দেখুন, টক্সিক কম্বিনেশন অফ ব্যাড পলিসিস is the major cause that majority of the people do not enjoy good health, which is biologically possible. যেটা সম্ভব এগুলোর জন্য হচ্ছে না। আজকে দেখুন, আমরা যদি ইতিহাসের দিক থেকে, অতিমারির ইতিহাসের দিক থেকে বিবেচনা করি, তাহলে দেখবেন এর আগের যে মহামারীগুলো হয়েছে তার মধ্যে ন্যূনতম ব্যবধান 50-100 বছরের। কিন্তু আজকে এই 2021 শতাব্দীর আমরা এই 2 দশকে দেখুন, 2002-তে আমরা পেয়েছি SARS 1, 2008-এ পেয়েছি মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, 2012-তে সোয়াইন ফ্লু, তার মাঝখানে তো আপনার
ডেঙ্গু, জিকা, ইবোলা মানে আছেই, একটার পর একটা নতুন নতুন রোগ পাচ্ছি আমরা। তো এই যে খুব ঘন ঘন এই ব্যবধানটা কেন তৈরি হয়ে গেছে? একটা ব্যবধান দেখুন, আমরা স্পেনিশ ফ্লুর কথা জানি। স্পেনিশ ফ্লু কিন্তু স্পেন থেকে আসেনি, স্পেনে তো ছিল না, সেটা তো প্রথম বিশ্বযুদ্ধের প্রথম ইউএসএতে পাওয়া গেছে, ইউকেতে পাওয়া গেছে, জার্মানিতে পাওয়া গেছে, কিন্তু তখন তথ্যটাকে গোপন করা হয়েছে। কিন্তু স্পেন নিউট্রাল ছিল বলে তারা সেটা ফ্লাশ করে দেয়, সো ইট বিকেম স্পেনিশ ফ্লু। আমাদের একবার করোনার ক্ষেত্রেও চায়নার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছিল। তো এই যে জায়গায় তখনের পরিস্থিতিতে গোপন করবার চেষ্টা ছিল, আর আজকের হচ্ছে প্রচার করবার চেষ্টা। মানে এই প্যান্ডেমিকের সাথে সাথে আপনারা দেখবেন ইনফোডেমিক, মানে একজন মানুষ থেকে আরেকজন মানুষের রোগটা যত দ্রুত ছড়ায়, তার থেকে কিন্তু মাস মিডিয়া, টিভির মাধ্যমে আরো তাড়াতাড়ি ছড়ায়। বলছে ইনফোডেমিক, মানে আপনি দেখবেন আজকাল এক সময় ছিল কি, মানে মাঠে ঘাটে, হাটে বাজারে, চায়ের দোকানে সব থেকে মানে সব ক্রিকেট বিশেষজ্ঞ ছিলেন, সব জায়গায় পাবেন আলোচনা। এখন সব ক্রিকেটকে রিপ্লেস করে সব করোনা বিশেষজ্ঞ হয়ে গেছে, এভরিওয়ান ইজ এক্সপার্ট। আমাদের দেশে কি হয়, দ্যার ইজ নো ডাউট দ্য পাবলিক হেলথ এক্সপার্টস ইন আওয়ার কান্ট্রি, বাট ওয়্যার উই নিড দ্য রিয়েল সার্ভেন্টস, সেটার অভাব। তো এটা কেন হচ্ছে? এই যে ঘটনাগুলো ঘটছে তার মূলটা কোথায়? মূলটা কোথাও হচ্ছে একটা জায়গায় হচ্ছে যে মুনাফা। আজকে দেখুন কদিন আগে এই ওমিক্রন ভাইরাস আসলে কি করবে, মানে সেটা দিচ্ছে কারা? বিল গেটস দিচ্ছেন, কি হবে কি না হবে, মানে হি বিকেম দ্য এক্সপার্ট। ঘটনাটা এইরকম। আজকে ধরুন আমরা এসওপি যে স্ট্র্যাটেজিগুলো দেখেছি, এসওপি সবাই জানেন, এখন এসওপি সবার মুখে মুখে আছে, আমরাও আগে শুনিনি কোনো ঠিক। এসওপি কি? এসওপি কারা দিচ্ছে? রাত 9:30টার পরে কারফিউ, বেলা 2টোর পরে কারফিউ, তার আগে নয় কেন? তার কোনো লজিক নেই, মানে কোনো কারণ নেই। কারা নির্ধারণ করছে? তার পেছনে কি এপিডেমিক স্পেশালিস্ট যারা, এপিডেমিওলজিস্ট যাদের বলা হয়, তাদের কোনো ভূমিকা আছে? আমরা অন্তত জানি না কারা এগুলো নির্দেশনা দেন, ডিজাইন করেন, তার পেছনের লজিকটা কি? মানে সমস্ত কিছু ইললজিক্যাল, মানে কতগুলো অবাস্তব জিনিসকে নিউ নর্মাল বলা হচ্ছে। মানে লিবারালিজম ছিল, সেখান থেকে নিউ লিবারালিজম আসছে, এখন নিউ নর্মাল আসছে। চিরকাল মানে যে মানে আমরা বলি না, গ্রামে গঞ্জে বলতাম, হ্যাঁ না ওনার তো ধোয়া মোছার বাতি, এটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হতো আমাদের ডাক্তারি ভাষায়। হ্যাঁ, সেটাকে এখন নিউ নর্মাল বলা হচ্ছে, বুঝতে থাকো। হ্যাঁ হ্যাঁ, সেই অবস্থা আর কি। তো এই যে জায়গাটায় পৌঁছেছি, এটার মূলে হচ্ছে একমাত্র হচ্ছে যে আমাদের সমস্ত চিন্তা হচ্ছে ডিজিজ সেন্ট্রিক। এই যে কথাগুলো বললাম, রোগ কেন্দ্রিক, স্বাস্থ্য কেন্দ্রিক নয়। রোগ সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক নয়। যে স্বাস্থ্যের ধারণাটাকে সংক্রামক করতে হবে, সেটাকে ছড়িয়ে দিতে হবে। আজকে দেখুন সারা পৃথিবীতে এই দুটো ক্লাস তৈরি হয়ে যাচ্ছে, দ্য হেলদি সিটিজেন, আনহেলদি সিটিজেন। আমেরিকার মতো জায়গায় 40% মানুষ শুধু ইয়ারের জন্য বসে থাকে, অপেক্ষা করে সেখানে ইয়ার মানে ইমার্জেন্সি রুম, অর্থাৎ সন্ধ্যের পরে যদি অসুস্থ হয় সেখানে ইমার্জেন্সি সার্ভিসটা ফ্রি পাওয়া যায়, বাকি সব আপনার ইন্স্যুরেন্সের কভারেজ না থাকলে পাবে না চিকিৎসা। আমাদের এখানেও সেই ডিজাইনটা আসছে, সেই ডিজাইনটাকে প্রমোট করবার চেষ্টা হচ্ছে। আজকে দেখুন এই যে মহামারীগুলোর কথা, এপিডেমিকগুলোর কথা বললাম, প্রত্যেকটা রোগ হচ্ছে ভাইরাস ঘটিত, এবং এই ভাইরাস এগুলো মেজরিটি হচ্ছে জুনোটিক ভাইরাস। জুনোটিক মানে অর্থাৎ বন্য প্রাণীদের মধ্যে এদের অস্তিত্ব, মানে যেখানে জনসমাগম আছে সেখানে এদের
উপস্থিতি ছিল না। কেন হচ্ছে? আজকে ধরুন এই খনি থেকে উত্তোলন, জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, বহুজাতিক পুঁজির স্বার্থে কারখানা করবে, খনি থেকে তুলতে। মূল সমস্যাটা সেইখানে। তারা অর্থাৎ মানুষের, এই যে ধরুন গুয়াহাটি শহরে রোজ টিভি খুললে দেখতে পাবেন, আমাদের এখানে আপারেশনে তো আছে হাতির উৎপাত, হাতি বেরিয়ে আসছে শহরে। কেন? তার আস্তানাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষের লোভ এমন একটা জায়গায় গেছে সে কিছুতেই ছাড়ছে না। তো এই যে লোভ, এই লোভের পরে কি হচ্ছে, এই ভাইরাসরা এখন মানুষের কাছাকাছি, বন্য প্রাণীরা এসে গেছে মানুষের সাথে কাছাকাছি, তাদের থেকে এটা আমাদের মধ্যে ছড়াচ্ছে। ডিফরেস্টেশন একটা বড় কারণ। তো এই যে জায়গাটা, তারপরে হচ্ছে এখন রোগ আসছে, তারপরে রোগের প্রতিষেধক, আপনার টিকা আসছে, তারও একটা ব্যবসা আছে। মানে অর্থাৎ সমস্ত কিছুর বাণিজ্যিকরণ হচ্ছে, প্রফিট চাই, মানে ইভেন এট দ্য এক্সপেন্স অফ হিউম্যান লাইফ। এই যে জায়গাটা, এই বহুজাতিক পুঁজির যে আগ্রাসন, এই আগ্রাসন। আরেকটা হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি এমন একটা ঘোড়া যার পিঠে তো আমরা চড়ে বসেছি, কিন্তু তার থেকে নামার পথ আমাদের নেই। সেই নামার পথটা আমরা জানি না। অর্থাৎ প্রকৃতিরকে শাসন করতে গিয়ে আমরা একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছি, একটা দানব তৈরি করেছি। অর্থাৎ প্রকৃতি লুণ্ঠন করতে করতে প্রকৃতির, আমরা মানুষ তো প্রকৃতিরই সন্তান, প্রকৃতির সঙ্গে সহবাস। এটা যদি মানে সহযোগিতা না করি তাহলে আমাদের অস্তিত্ব টিকবে না। আজকে মনে করুন যে অনেক সময় অনেকে যুক্তি তৈরি করেন যে এত রাষ্ট্রকে এত ব্যয় করতে পারবে। আজকে ধরুন গত 50 বছরে কোনো যুদ্ধ হয়নি আমাদের দেশে, কিন্তু প্রতিরক্ষা খাতে কত ব্যয় হয়েছে হিসেব করুন। যুক্তি হবে যে যুদ্ধ যে কোনো সময় তো লাগতে পারে, হ্যাঁ লাগতে পারে, কিন্তু যুদ্ধ আটকানোও যেতে পারে আলাপ আলোচনায়, কিন্তু অতিমানীয় তো যে কোনো সময় হতে পারে, এ তো প্রমাণ। সেই ক্ষেত্রে কেন তাহলে খরচ হবে না? এখন অনেকে আপনারা হয়তো ভাবতে পারেন যে স্বাস্থ্যের প্রশ্নে আমি কেন এই যুদ্ধের প্রসঙ্গটা আনছি, শুধু ব্যয়ের জন্য নয়। যুদ্ধের পেছনে যে মানসিকতাটা থাকে, যে দর্শনটা থাকে, সে হচ্ছে প্রতিযোগিতা, প্রতিহিংসা, মনস্তত্ত্ব। আর স্বাস্থ্যের মূলে যে মানসিকতাটা বর্তমান, সেটা হচ্ছে সহযোগিতা, সহমর্মিতা। আমাদের সমাজের মূল কথা তো তাই। সমাজ মানেই সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা। এটা যদি আমরা বজায় না রাখতে পারি তাহলে আমাদের সামাজিকভাবেই বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ মৌলিক কথাটা স্বাস্থ্যের নয়। এজন্য স্বাস্থ্যের সংজ্ঞাটা যেটা বিশ্ব সংস্থা দিয়েছে সেটাও বলছে যে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে ভালো থাকা, শুধু রোগের অনুপস্থিতি নয়। অর্থাৎ সেটাই হচ্ছে স্বাস্থ্য। অর্থাৎ ভাষার মতো স্বাস্থ্য একটা সামূহিক ধারণা, সামূহিক ভাবনা, সামাজিক অস্তিত্ব। একা একজন মানুষ চিন্তা করুন, এই ভাষার আর কোনো মানুষ নেই, তার ভাষা থাকা না থাকা সমান কথা। ঠিক সেই রকম একা কেউ সুস্থ থাকতে পারে না, স্বাস্থ্যবান থাকতে পারে না। এটা একটা সামাজিক বিষয়। এই লড়াইটা শুধু স্বাস্থ্যের নয়, এটা আমাদের সমাজের জন্য। এই জায়গাটা যদি আমরা বুঝি এবং আমাদের আগামী সমস্ত চিন্তা চেতনা যদি এই দিকে ধাবিত হয়, আমরা যদি চাপ সৃষ্টি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামীতে আমরা হয়তো এই ধরনের অতিমারীর হাত থেকে বাঁচতে পারবো। অনেকটা সময় নিয়েছি, শেষ করব। আমি কয়েকটা পংক্তি, ধার করা পংক্তি আপনাদের শোনাবই।
একটা কবিতার শেষ 5টা পংক্তি। কবিতাটার নাম হচ্ছে অর্ধেক মুখ, আর কবি হচ্ছেন আর্য তীর্থ। এই কটা পংক্তি দিয়ে আমি শেষ করব। আসলে প্যান্ডেমিক জ্বর ছাড়া আরো বহু করে গেছে ক্ষতি। মুখোমুখি হলে তবু মুখোশে একলা থাকা এখন নিয়তি। অর্ধেক মুখ দেখে কিভাবে চিনব বলো, পরে দেখা হলে। নিজেকে অচেনা করে জীবন গিয়েছে চলে ভয়ের দখলে। দেখা যাক কবে এই চেনায় পাঁচিল দেওয়া মুখোশেরা খোলে।